বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি আদর্শ প্রাণী কোষের গঠন নিয়ে আলোচনা করব। আমাদের ডিএইচএমএস দ্বিতীয় বর্ষে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে একটি আদর্শ প্রাণী কোষের গঠন বর্ণনা করো, বা একটি আদর্শ প্রাণী কোষের চিহ্নিত অঙ্কন করো। তো যদি চিহ্নিত চিত্র আসে তাহলে এভাবে একটা ফিগার এঁকে দিলেই হবে, এবং যদি এরকম আসে যে প্রাণী কোষের গঠন বর্ণনা করো, তাহলে এরকম চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন করে প্রত্যেকটা টার্মের বর্ণনা করতে হবে, যেমন মাইক্রোভিলাই কি, লাইসোজোম কি, রাইবোজোম কি, সেন্ট্রিওল কি, গোলগি বা গোলজি বডি কি, এরকম প্রত্যেকটা টপিক আপনাকে ছোট ছোট করে বর্ণনা করতে হবে। আদর্শ প্রাণী কোষ কাকে বলে? প্রকৃত অর্থে কোনো প্রাণী কোষই আদর্শ প্রাণী কোষ না। তবে আমরা একটা কাজ করতে পারি, বিভিন্ন প্রাণী কোষের যে সাধারণ কমন বৈশিষ্ট্যগুলো আছে এইগুলো নিয়ে একটা প্রাণী কোষ অঙ্কন করতে পারি, যেটাকে আমরা আদর্শ প্রাণী কোষ হিসেবে বিবেচনা করতে পারি। তো এরকম একটা প্রাণীর যে কমন যে বৈশিষ্ট্যগুলা, কোষের যে কমন বৈশিষ্ট্যগুলা, এটা নিয়েই আমরা একটা ফিগার অঙ্কন করলাম, যেটাকে আমরা আদর্শ প্রাণী কোষ নাম দিয়েছি। তো একটা আদর্শ প্রাণী কোষ, এটা যদি একটা আদর্শ প্রাণী কোষ হয় এবং এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে এটা আমরা কিভাবে আনসার করব, কিভাবে পরীক্ষার খাতায়। তো আমরা প্রথমেই দিব প্লাজমা মেমোব্রেন। প্রতিটা প্রাণী কোষ লিপোপ্রোটিন নির্মিত দ্বিস্তর বিশিষ্ট প্রোটোপ্লাজমীয় আবরণে আবৃত থাকে, একেই বলা হয় প্লাজমা মেমোব্রেন। এই যে আবরণীটা এটাই প্লাজমা মেমোব্রেন। এরপর আসে সাইটোপ্লাজম। এটা নিউক্লিয়ার মেমোব্রেন। এই নিউক্লিয়ার মেমোব্রেন থেকে এই প্লাজমা মেমোব্রেন পর্যন্ত বিস্তৃত যে ফাঁকা অংশটুকু, এটাই সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে বিভিন্ন কোষীয় অঙ্গাণু অবস্থান করে। এরপরে আসে মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় দণ্ডাকার সূত্রাকার যে অঙ্গাণুগুলো দেখা যায়, তাকে আমরা বলতে পারি মাইটোকন্ড্রিয়া। কোষ বিভাজনের সময় এগুলো স্পিন্ডল তন্ত্রের কাছাকাছি স্থানে অবস্থান করে। এই মাইটোকন্ড্রিয়ার কাজ মাইটোকন্ড্রিয়াকে আরেকটা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে একটা টার্ম বলা যায়, যেটা কোষের যাবতীয় জৈবনিক কাজগুলো কার্য সম্পাদন করতে যে শক্তি দরকার হয়, এটাই মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে। তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউসও বলা হয়। আমরা ভিতরে দিয়ে গেলাম না, এরপর আলোচনা করি। এরপর নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়ার মেমোব্রেন, তারপরে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, এগুলো নিয়ে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস কি? প্রত্যেকটি ইউক্যারিওটিক কোষে যে গণসন্নিবিষ্ট অংশটি ডিএনএ অণু ধারণ ও বহন করে, তাকেই আমরা নিউক্লিয়াস বলতে পারি। এই টোটাল অংশটাই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে বেশ কয়েকটা অংশ থাকে, যেমন এই অংশটা নিউক্লিয়ার মেমোব্রেন। সমগ্র নিউক্লিয়াস দ্বিস্তর বিশিষ্ট আবরণে আবৃত থাকে, যাকে আমরা নিউক্লিয়ার মেমোব্রেন বলতে পারি। এই যে এটা নিউক্লিয়ার মেমোব্রেন, যে চিহ্নিত করে দিছি নিউক্লিয়ার মেমোব্রেন। তারপর নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার মেমোব্রেনে কিছু সময় পর পর কিছু ফাঁকা স্থান দেখা যায়, যাকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। তারপর নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতর যে স্পষ্ট অংশটি দেখা যায়, সবচেয়ে বড় যে অংশটি স্পষ্ট গণসন্নিবিষ্ট অংশ দেখা যায়, তার নাম নিউক্লিওলাস। এগুলো মূলত বংশগতির ধারক ও বাহক ডিএনএ অণু ধারণ ও বহন করে। এই নিউক্লিয়াস সূত্রাকার ক্রোমাটিন খণ্ডের সঙ্গে যুক্ত থাকে। এই ক্রোমাটিনগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, হেটেরোক্রোমাটিন, এগুলো বংশগতির ক্ষেত্রে নিষ্ক্রিয় ডিএনএ অণু ধারণ ও বহন করে। তারপর ইউরোক্রোমাটিন, এগুলো বংশগতির ক্ষেত্রে সক্রিয় ডিএনএ অণু ধারণ ও বহন করে। এ নিউক্লিয়াস পর্ব গেল।
তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। নিউক্লিয়ার রন্ধ্র থেকে শুরু হয়ে জালিকাকার বিন্যস্ত কিছু গঠন দেখা যায়, যাকে আমরা এন্ডোপ্লাজমিক জালিকা বলে থাকি। এন্ডোপ্লাজমিক জালিকা দুই প্রকার, একটা হচ্ছে মিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা আর একটা হচ্ছে অমিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা। এটা হচ্ছে অমিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা, মানে এটার গায়ে কোনো কাটা নাই। আর এই যে এন্ডোপ্লাজমিক জালিকা, এটা হচ্ছে অমিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা। এইখানে চিত্রে ভুল হয়েছে, এখানে হচ্ছে এরকম আপনার হচ্ছে এরকম কাটা কাটা অংশ থাকবে, এটাই হচ্ছে অমিশ্রণ। আচ্ছা, এন্ডোপ্লাজমিক জালিকা এটা গেল। তারপর হচ্ছে গোলগি বডি। এন্ডোপ্লাজমিক জালিকা থেকে সৃষ্ট নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে সিস্টারনি, বেসিকল নিয়ে যে সমন্বিত অঙ্গ বডি গঠিত হয় তার নাম হচ্ছে গোলগি বডি। এই যে এটার নাম হচ্ছে বেসিকল, এটার নাম হচ্ছে বেকোয়াল, এটার নাম হচ্ছে বেকোয়াল, এটার নাম হচ্ছে সিস্টারনি। এই অংশটাকে বলা হয় সিস্টারনি। অর্থাৎ মিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে সৃষ্ট নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে সিস্টারনি, বেসিকল এবং বেকোল সমন্বিত অংশটিকে গোলগি বডি বলা হয়। তারপর হচ্ছে সেন্ট্রিওল। নিউক্লিয়াসের কাছাকাছি যে গোলাকার দণ্ডাকার যে ফাঁপা অংশটি অবস্থান করে তাকে সেন্ট্রিওল বলে। এই সেন্ট্রিওলটা শুধুমাত্র হচ্ছে প্রাণীকোষে পাওয়া যায়। তারপর হচ্ছে রাইবোজোম। সাইটোপ্লাজমীয় অংশে, কোষের যে সাইটোপ্লাজম আছে এই সাইটোপ্লাজমীয় অংশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরকম রাইবোজোম দেখা যায়, যে ফোঁটা ফোঁটা দেওয়া আছে, এটাই হচ্ছে রাইবোজোম। তারপর হচ্ছে লাইসোজোম। এই লাইসোজোম মূলত নিঃস্রাবী কোষে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। লাইসোজোমের কাজ হচ্ছে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করা। তারপর একটা অংশ হচ্ছে মাইক্রোবিলাই। এই মাইক্রোবিলাইটা হচ্ছে কোষের প্লাজমা মেমোব্রেনের একটা রূপান্তর, যাকে মাইক্রোবিলাই বলে। এগুলো মূলত হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ আকৃতির দেখায়। অর্থাৎ মাইক্রোবিলাইটা আমরা এভাবে লিখব, প্লাজমা মেমোব্রেনের এক ধরনের রূপান্তর, যা দেখতে অনেকটা হচ্ছে আঙ্গুলের মতো অভিক্ষেপ আকৃতির দেখায়।